দেখো গোলীয় প্রতিসাম্য। আচ্ছা, গোলীয় প্রতিসাম্যটা কি? ধরো একটা গোলক বা ফুটবল, তুমি একটা ফুটবলকে এর কেন্দ্র বরাবর যে কোনো তলে কাটলেই কি সমান অংশ পাবা না? ধরো ধরো এইটা ধরো কেন্দ্র, এর কেন্দ্রগামী যে কোনো তোমার যা বরাবর কাটলে কি সমান অংশ পাবা না? ধরো এই বরাবর কাটছো, তাহলে এইটা কি সমান আর এটা সমান না? ধরো এই বরাবর কাটছো, এটা সমান না? দেখছো এই জিনিসটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্য। এটাকে কি বলা হয়? গোলীয় প্রতিসাম্য। তাহলে গোলীয় প্রতিসাম্য কি? একটি গোলককে কেন্দ্রগামী যে কোনো তলে ভাগ করলে সমান অংশ পাওয়া যায়। ঠিক আছে, এইটা হচ্ছিল গোলীয় প্রতিসাম্য। এখন গোলীয় প্রতিসাম্যটা তুমি কিভাবে মনে রাখবা? আচ্ছা, ভিডিও না আসলে ওটা তোমার নেট প্রবলেম, তুমি কাইটে আরেকবার ঢুকো, তাহলে তুমি ভিডিও পাওয়া যাবা। নেট প্রবলেমের জন্য অনেক সময় ভিডিওটা তোমার কাটে, সো হচ্ছিল তুমি কাইটে আরেকবার ঢুকলে সাথে সাথে তুমি ভিডিও পাবা। আচ্ছা, তাহলে তুমি গোলীয় প্রতিসাম্যটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা তোমার হচ্ছিল একা জিমে গোল বলে রাধা হেলে। ঠিক আছে, এই যে কিছু তোমার হচ্ছিল দেখবা জিমের মধ্যে কিছু হচ্ছিল বড় প্লাস মানে বাউন্সিং করে এরকম গোলক আছে, ওইটার মধ্যে তোমার হচ্ছিল বিভিন্ন তোমার এক্সারসাইজ করা যায়, তখন হচ্ছিল তোমার বডি হেলবে। এটাই আমি বলছি, একজন গিয়া করতেছে, ওনার নাম রাধা, কি করতেছে? একা জিমে গোল বলে রাধা হেলে। ঠিক আছে, উনি হেলতেছে মনের সুখে, এটাই বলছি যে একা জিমে গোল বলে রাধা হেলে। এই গোলতে মনে রাখবা গোলীয় প্রতিসাম্য, একাতে মনে রাখবা কি জানো? আমি বলি, এখন আমি যে নামগুলা লিখবো না, এই নামগুলো তুমি মুখস্থ করবা না, তুমি জাস্ট মনে রাখবা একা জিমে গোল বলে রাধা হেলে। তুমি জাস্ট অপশান দেখবা, অপশান দেখে দাগাবা, এই নাম মুখস্থ তোমার আসবে না, তোমার ক নাম্বারের প্রশ্নে আসবে না যে গোলীয় প্রতিসাম্যের উদাহরণগুলো লিখো, বুঝছো? সো এগুলা তুমি নাম মুখস্থ করবা, নামগুলা কঠিন কঠিন নাম। অ্যাক্রোস পাইরা একাতে, জিমেতে হচ্ছে জিমনোস্পাইরা। আমি আবার বলতেছি, কেউ মাতবরি কইরা এই নামগুলা মুখস্থ করবা না, জাস্ট এই লাইনটা মনে রাখবা, একা জিমে গোল বলে রাধা হেলে। এই লাইনটা মনে রাখলেই তুমি সব পারবা। তুমি অপশান দেখবা, অ্যাক্রোস্পাইরা, একাতে অ্যাক্রোস্পাইরা, জিমেতে জিমরোস্পাইরা, গোলতে হচ্ছে গোলীয়, বলেতে হচ্ছে হলো বল বক্স, তারপর রাধাতে হচ্ছে রেডিও লেরিয়া, হেলেতে হচ্ছিল হেলিওজোয়া। আচ্ছা, হেলিওজোয়া। এই তোমরা কি নামগুলো মনে রাখবা? মুখস্থ করবা না, তুমি জাস্ট মনে রাখবা একা জিমে গোল বলে রাধা হেলে, একা জিমে গোল বলে রাধা হেলে, মানে গোল মানে গোলীয়, একাতে অ্যাক্রোস্পাইরা, জিমেতে জিমনোস্পাইরা, বলেতে বল বক্স, রাধাতে রেডিও লেরিয়া, হেলেতে হেলিওজোয়া। খুব সহজ না জিনিসটা? আচ্ছা, এখন হচ্ছিল ওরীয় প্রতিসাম্য। আচ্ছা, ওরীয় প্রতিসাম্যটা কি? ওরীয় প্রতিসাম্যটা হচ্ছে তোমার ধরো তোমার কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, মানে কি? ধরো তোমার কলমের উল্টা দিকে তাকাইলে দেখো ভিতরে একটা গোল ঢুকছে না, নিপটা যেটার মধ্যে মানে আছে, ওই নিপ বরাবর তোমার কলমটাকে যেইভাবেই কাটো, তোমার কলমটা কি সমান অংশ হবে না? ধরো এই হচ্ছে তোমার একটা কলম, এই কলমটা কি, এই কলমের মধ্যে ধরো এইটা আছে নিপ, এই নিপটা আছে, ঠিক আছে? এটা তো কীরকম হয়ে গেছে, তারাও চিত্রটা সুন্দর করে রাখি। আচ্ছা, ধরো এইটা হচ্ছে তোমার নিপটা কলমের, এই নিপের যে তলটা আছে, এই যে তলটা, এই তল বরাবর যে কোনোভাবে তোমার কলমটাকে কাটো, সমান অংশ হবে না। এইটা কি বলতেছে? কেন্দ্রীয় লম্ব অক্ষ, কেন্দ্রীয় কি লম্ব অক্ষ, এই কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কাটলে যদি সমান অংশ পাওয়া যায়, ওইটাকে বলা হয় ওরীয় প্রতিসাম্য। কি বলা হয়? ওরীয় প্রতিসাম্য। তাহলে
কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক ভাগে ভাগ করা গেলে ওইটাকে ওরীয় প্রতিসাম্য বলে। আচ্ছা এখন এই কি করলাম, আচ্ছা এখন তোমার হচ্ছিল একজনের কাহিনী বলি। উনি হচ্ছিল, আচ্ছা আমি হচ্ছিল একটু গল্প, একটু তোমার হচ্ছিল এরকম গল্প যে সময় বলবো অনেক সময় ভাববা যে আমি আজেরা গল্প করতেছি না, ওই গল্পগুলোর পিছনে কোনো রহস্য আছে। আচ্ছা এখন হচ্ছিল একজনের কথা আমার মনে পড়লো এটা পড়াইতে গিয়া। তোমার একজন লোক ছিল আমাদের এলাকায়, মানে উনি বিয়ে করবে খুব শখ, কিন্তু বিয়ে আসলে তিনি করতে পারতেছে না, মানে পাইতেছে না, পাত্রী হয় না, কপালে জুটে না, খুব দেখতেছে কিন্তু একজন পাইছে, বুঝছো। পাওয়ার পরে ওই মেয়েরে বলল যে তুমি কই যাবা হানিমুনে। ওই মেয়ে তো মানে খুব সমুদ্র দেখতে ভালোবাসে। ওই মেয়ে বলল যে মানে আমি কক্সবাজার গেল। এখন একটা কষ্টের বিষয়, ওই লোক সাঁতার জানে না কিন্তু ওর ওয়াইফ সাঁতার জানে, বুঝছো। এখন হচ্ছিল কক্সবাজারে বিচে গেছে, তারা সমুদ্র সৈকতে নামবে। এখন মেয়ে বলতেছে তো আমি নামবো। এখন ওই লোক বলতেছে না, তোমাকে আমি নামতে দিব না, এত কষ্ট করে তোমাকে পাইছি, এখন যদি তোমাকে আমি হারায় ফেলি আমার কি হবে, ঠিক আছে। পরে বলে না আমি আসছি যেমন সমুদ্র সৈকতে আমি নামবই। পরে ওই লোক কি করবে, ওই লোক ওরে বলতেছে ওরে আনবো না, প্লিজ জলে হারাইও না। ওরে আনবো না, প্লিজ জলে হারাইও না, ঠিক আছে। ওই ওরেতে কি বোঝাইছে, ওরেতে হচ্ছিল ওরিও, আনমনে মানে হচ্ছিল সি এনিমন, জলেতে হচ্ছে জেলিফিশ, আর হারাইওতে হচ্ছিল হাইড্রা। আচ্ছা এখন বৈজ্ঞানিক নামগুলো জানো। সি এনিমনের মধ্যে ম আছে, মতে মনে রাখবা মেট্রিডিয়াম। তাহলে সি এনিমনের বৈজ্ঞানিক নাম কি, মেট্রিডিয়াম। আর জেলিফিশের বৈজ্ঞানিক নাম কি, ওরেলিয়া। আর হাইড্রা হচ্ছিল হাইড্রা। এই এখন কিরা বলবা, মনে থাকবে না, ওই লোকের কথা মনে করবা যখনই ওরিও পড়বা। ওইটা তো ওই লোক না, ওইটা তোমার কাছ থেকেও চিন্তা করতে পারো যে তোমার তুমি সাঁতার না জানো, তোমার ওয়াইফ বা তোমার গার্লফ্রেন্ড পানিতে নামতে যায়, তখন তুমি ওইটাই বলবা যে ওরে আনবো না, প্লিজ জলে হারাইও না। এই বুঝছি, কারো সমস্যা আছে? এই সমস্যা আছে তোমাদের কারো? নাই? আচ্ছা এখন দ্বিওরীয় প্রতিসাম্য। দ্বিওরীয় প্রতিসাম্যটা কি দাও। ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে হাইড্রার বৈজ্ঞানিক নামটা কি লিখছেন? এই যে হাইড্রার বৈজ্ঞানিক নাম হাইড্রাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন তোমার ইংলিশ টার্মগুলোর সাথে লেখা দিই। ওরিও মানে হচ্ছিল রেডিয়াল, আর প্রতিসাম্য মানে তো সিমেট্রি। তারপর গোলীয় মানে হচ্ছে স্পেরিক্যাল। এগুলো পরবর্তীতে কাজে লাগবে ইংলিশ টার্মগুলো, স্পেরিক্যাল, রেডিয়াল। আর ওরিও হচ্ছিল বাইরেডিয়াল, মানে বাই মানে দি আর রেডিয়াল মানে ওরিও। আচ্ছা বাইরেডিয়াল। এখন তোমার ওরিওর জিনিসটা কি, ওরিও মানে কি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কাটলাম, আর ওরিও মানে হচ্ছিল কেন্দ্রীয় লম্ব অক্ষের সাথে আরেকটা তল আঁকবা, সমকোণে অবশ্যই দুইটা তল। এইভাবে তোমার দুইটা তল বরাবর কাটলে যদি একটা, দুইটা, তিনটা, চারটা সমান অংশ পাওয়া যায়, ওইটাকে বলবো দ্বিওরীয় প্রতিসাম্য, বুঝছো। তোমার কলমের দুই সাইডেই যদি তোমার নিপ থাকতো, ধরো তুমি তোমার পেন্সিলটাকে কাটলা দুই সাইডে দিয়েই, ঠিক আছে, সমানভাবে চুপকাইলা, তাহলে তুমি যখন সমানভাবে শুরু করলা, দেন তুমি যদি এটাকে এইরকমভাবে একটা মাঝখান বরাবর টান দাও আর একটা সাইড বরাবর, তাহলে তোমার চারটা সমান অংশ পাবা, কিন্তু কলমে পাবা না, কারণ কলমে এক সাইডে নিপ আছে, অপর সাইডে দিয়ে নিপ নাই, বলতে তোমার কি বলে নিচে যে সরু অংশটা ওইটা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে দ্বিওরীয় প্রতিসাম্যটা কি, সমকোণে অবস্থিত দুটি তলের সাপেক্ষে
4টি সমান অংশে ভাগ করা গেলে। ঠিক আছে, বুঝছি এতটুকু। তাহলে এর উদাহরণগুলো কীভাবে মনে রাখবো? এর উদাহরণগুলো মনে রাখবা। এই তোমরা ছিল একটা পরিণীতা মুভিটা কেউ দেখছো না? পরিণীতা, শুভশ্রী গাঙ্গুলি। আচ্ছা এই আচ্ছা পরিণীতার মধ্যে ওই যে শুভশ্রী ছিল, ও মানে যে হিরো ছিল যে ছেলেটা, ওরে কি ডাকতো বলো তো? হইতেছে হ্যাঁ, ইয়েস, বাবাইদা। আচ্ছা ঠিক আছে, ও ডাকতো বাবাইদা, কিন্তু তোমার আরেকটা ছিল, ওইটার নাম ছিল তোমার, মানে আমাদের চীনা পরিচিত একটা সিনিয়র ছিল, ওই দিদি তোমার হচ্ছিল ওর বয়ফ্রেন্ডে ডাকতো টিনোদা, বুঝছো? নাম ছিল টিঙ্কু, ডাকতো টিনোদা। তাহলে পরবর্তীতে ওই টিনোদা দিদির সাথে হচ্ছে চিট করে, তারপর চলে যায়, ওই পরিণীতার মতোই এটা হচ্ছিল। তাহলে কি বলবা? দিদির টিনোদা ছিল না, টিনোদা ছিল না। ঠিক আছে, এই দিদির মানে দিওরিও। আচ্ছা তোমাকে অনেকে টেকনিক দিবে কীরকম জানো? ধরো এই যে আমি প্রথমে ওরে কথাটা বললাম, উনি ওরে কথাটা বলবে না, বলবে আনমনা প্লিজ জলে হারায়ও না। তাহলে তুমি সবগুলো মনে রাখলা, ওকে? ওই নেও সবগুলা মনে রাখলা। বাই অনেকগুলো ছন্দ দিল, বাই তো সেরা, বাই সেরা, আমি অমুক বাইয়ের বিগ ফ্যান, তোমরা করবা। কিন্তু তারপরে তোমার পরীক্ষা হলে কি হবে? তোমার ছন্দে গরমিল লাগবে যে এই টিনোদা ছিল না যে পড়ছিলাম, এটা কি ওরিওর ছিল না দিওরিওর ছিল? ওই যে তুমি প্যাঁচটা খাবা, ওই জন্য আমি কিন্তু সামনে তোমাকে বলে দিতেছি যে কোনটা কার উদাহরণ। এই টার্মটা আগে মনে রাখা সবচেয়ে বেশি। এত ট্রিক্স তুমি পড়তেছো, এত ছন্দ পড়তেছো, পরে তোমার মনেই নাই কোনটা কার ছন্দ, পরে কি করবা তুমি? ছন্দেও গরমিল লাগতে পারে। সো ছন্দ জানার আগে জানা লাগবে এটা কার ছন্দ, এটাও ওই ছন্দের মাধ্যমেই মনে রাখা লাগবে, যাতে ওই লাইনটা মনে হওয়ার সাথে সাথে তোমার মনে হয় যে লাইনের সাথে কি রিলেটেড ছিল। এজন্য কখনোই মানে তোমার হচ্ছিল এরকম নাম ব্যতীত কোনো এক্সাম্পল তোমার হচ্ছিল ছন্দ দ্বারা মুখস্থ করবা না, আমি অন্তত করাবো না। তাহলে দিদির মানে হচ্ছে দিওরিও। টিনোদা মানে কি? টিনোদা মানে হচ্ছিল টিনোফোরা। আচ্ছা এই সাইকোলজি বানামের প্রথম ওয়ার্ডটা কি বলো তো তোমরা? দেই পারো কিনা? আচ্ছা আমরা সাইকোর মধ্যে কি পি উচ্চারণ করতেছি? না, এরকম তোমার ছিল টিনোফোরা, টিনোফোরার মধ্যেও সামনে একটা সি আছে, টিনোফোরা। আর হচ্ছিল সিলোনা মানে হচ্ছিল সিউলোপ্লানা, এর এক্সাম্পল এগুলো। আচ্ছা এগুলা থেকে কিন্তু তোমাদের জন্য আমি মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করাবো, দেখবা এইগুলা কিন্তু অনেক আসে, এই জন্য আমি এগুলো এত সুন্দরভাবে তোমাদের গুছায় পড়াইতেছি। এইচএসসিতে এত কম আসে, এমসিকিউ আসে, কিন্তু তোমার হচ্ছিল মেডিকেলে খুব আসে, এই জন্য পড়াইতেছি এইভাবে। তাও এখন হচ্ছে দ্বিপার্শ্বীয়। আচ্ছা তোমরা কি জানো হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডারিয়া। হ্যাঁ নিডারিয়া। তাহলে নিডারিয়ার মধ্যে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায় বলো তো? একজন আইডিয়া করে বলো, নিডারিয়ার মধ্যে তাহলে কোন প্রতিসাম্য দেখা যাবে? ওরিও প্রতিসাম্য। ঠিক আছে, ভেরি গুড, ওরিও প্রতিসাম্য, বুঝছো? আচ্ছা এক মিনিট, হ্যাঁ ওরিও প্রতিসাম্য। এখন কথা ছিল সবার প্রথমে কি ছিল? পরিফেরা না? তুমি আমাকে একটা কাউন্টার প্রশ্ন করো যে ভাই আপনি পরিফেরা না পড়াইয়া কেন নিডারিয়া পড়াইলেন? নিডারিয়া কি প্রতিসাম্য বুঝলাম, তাহলে পরিফেরাটা কেন বললেন না? আসলে ভাই পরিফেরাতে তো প্রতিসাম্যতা নাই, আমি কীভাবে বলবো? তাহলে এই পরিফেরা হচ্ছিল এই যে অপ্রতিসম প্রাণী, পরিফেরার মধ্যে প্রতিসমতা নাই, পরিফেরাকে সমান দুই ভাগে কখনোই ভাগ করা যায় না। তাহলে অপ্রতিসম প্রাণী হচ্ছিল পরিফেরা, আর হচ্ছিল নিডারিয়া হচ্ছিল কি ওরিও, আর হচ্ছিল বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয়, বাকি সব কি দ্বিপার্শ্বীয়। আচ্ছা এই আমরা কীরকম? আমরা দ্বিপার্শ্বীয় না, আমাদের ডাইন বাম দুইটা অংশে ভাগ করা যায়, আর কোনো অংশে ভাগ করা যায় না, আমরাও কি দ্বিপার্শ্বীয়। ঠিক আছে, আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাটা কি? এটা হচ্ছিল কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু ডান ও বাম পাশে দুটি ভাগে ভাগ করা গেলে,
আচ্ছা, এটার উদাহরণ তোমার বইয়ে আছে, দীপার ব্যাং মানুষের প্রজা। দীপার ব্যাং মনে রাখবা মানুষের প্রজা। তাহলে দীপা মানে হচ্ছে দ্বিপার্শ্বীয়, ব্যাং মানে হচ্ছিল ব্যাং, মানুষ মানে মানুষ, প্রজা মানে প্রজাপতি। ঠিক আছে, প্রজাপতি। তাইলে আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি কিন্তু তোমাকে ট্রিকি ওয়েতে তোমাকে যে 9টা যে পর্ব আছে, 9টা পর্বের মধ্যে একটা করে বৈশিষ্ট্য শিখে ফেলছি। বলো তো কি কি? পরিফেরার প্রতিসমতা আছে না নাই? পরিফেরা নাই। নাই। তাহলে পরিফেরা একটা বৈশিষ্ট্য কিন্তু তুমি অলরেডি শিখে ফেলছো, কংগ্রেচুলেশন। পরিফেরা ও প্রতিসম প্রাণী। তারপর নিডারিয়ারটাও একটা শিখে ফেলছো। নিডারিয়ারদের মধ্যে কোন প্রতিসম দেখা যায়? ওরিও প্রতিসাম্য। কংগ্রেচুলেশন, নিডারিয়ারটাও শিখে ফেলছো। প্লাটিহেলমিনথেসের মধ্যে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়। কংগ্রেচুলেশন। দ্বিপার্শ্বীয়। হ্যাঁ, তুমি হচ্ছে দেখো, তুমি হচ্ছিল এই প্লাটিহেলমিনথেসের একটা বৈশিষ্ট্য শিখে ফেলছো। তারপরে তুমি বলো যে নেমাটোডার মধ্যে কি কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? দ্বিপার্শ্বীয়। তুমি সবগুলো একটা করে বৈশিষ্ট্য শিখে ফেলছো। কংগ্রেচুলেশন, অনেক পড়ছো আজকে। আচ্ছা, এখন দেখো, এখন তাহলে আমাদের প্রতিসমতা শেষ, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এখন অপ্রতিসম প্রাণী তো তোমার মেইনলি আছে পরিফেরা, কিন্তু তারপরেও তোমার বইয়ে কিছু উদাহরণ দিছে, নামগুলো জেনে রাখো। স্পঞ্জ, যা একটা পরিফেরা। এটা ছিল আপেল শামুক। এই তোমরা মাইকটা একটু অফ রাখো আপাতত। আপেল শামুক। আচ্ছা, আপেল শামুক। আপেল শামুকের মধ্যে দেখো এনে আছে কি? পেল। পেলতে মনে রাখবা পিলা। কি মনে রাখবা? পিলা। তাহলে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি? পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা, এটা মনে রাখা লাগবে। পিলা গ্লোবোসা। কি বললাম? আপেল। আপেলের মধ্যে কি আছে? পেল। পেল থেকে মনে রাখবা পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা মনে থাকবে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। বুঝছো? পিলা গ্লোবোসা। আচ্ছা, এখন আপেল শামুক হচ্ছে তোমার মলাস্কার অন্তর্গত, যদিও আমরা ছিল এটা একটা ব্যতিক্রম অপ্রতিসম প্রাণীর মধ্যে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে জানবো। এতটুকু জানো, আমি কিন্তু যেদিন মলাস্কা পড়াবো ওই দিন তোমাদের জিগাবো যে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম বলো। তখন যদি কোনোটা না বলতে পারছো, আমি পিটাবো আইসা, যে যেখানে আসো। ওই সিলেট যাবো, যাই পিটায় আসবো, ময়মনসিংহ এসে পিটাবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে এলো তোমার আরেকটা পর্ব, ভিত্তি ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর। আচ্ছা, ভ্রূণ স্তরটা কি? আচ্ছা, আগে আমরা একটা মানে নর্মাল একটা প্রসেস। আচ্ছা, একটা জিনিস বলি, বুঝছো? মানে একটা স্টেজ ছিল এরকম যে তোমার সামনে যদি কেউ এক্স কথাটা উচ্চারণ করতো, তখন তুমি হাসতা, তুমি ভাবতা কি না কি। তুমি কিন্তু এখন যথেষ্ট ম্যাচিউর, এইগুলো নিয়ে হাসাহাসি জিনিস না। এগুলো আসলে নর্মাল ন্যাচারাল প্রসেস। তোমার হচ্ছে শুক্রাণু শুনলে তোমার যদি হাসি পায়। আচ্ছা, এটা ছিল অপ্রতিসম প্রাণী, হচ্ছিল স্পঞ্জ আপেল শামুক। এই আপেল শামুকের মতো তুমি কিভাবে মনে রাখবা? আপেলের মধ্যে শেষে আছে কি? পেল। পেলতে মনে রাখবা পিলা। পিলা গ্লোবোসা। আচ্ছা, ভ্রূণ স্তর। ভ্রূণ স্তরটা কি? আমি এখন যেটা বুঝাবো ওইটার জন্য তোমরা ছিল এটা এটা এইসব বিষয় যাতে হাসি না পায়, আর তুমি এখন ম্যাচিউর একটা মানুষ, তোমার ছিল এইগুলো এখন জানা দরকার। এগুলো হচ্ছে বইয়ের মাধ্যমে জানবা। ঠিক আছে, এগুলো তোমার বইয়ে আছে। এটা মনে রাখবা যে আমরাও ন্যাচারাল এইভাবেই আসছি, সবাই এইভাবেই আসছে। আচ্ছা, নর্মালি মানে জেনারেশনটা কীভাবে হইতেছে? একটা শুক্রাণু সাথে মিলিত হয় কি? ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু মিলে কি হয়? জাইগোট। জাইগোট থেকে পরবর্তীতে জাইগোট একটা কোষ, অনেকগুলা কোষ হয়, যেটাকে বলা হয় মরুলা। কি বলে? মরুলা। এরকম থাকে মরুলা। তারপর মরুলা থেকে হয় তোমার হচ্ছিল ব্লাস্টুলা। ব্লাস্টুলাটা থাকে এরকম, এক সারি কোষ থাকে। ব্লাস্টুলা থেকে হয় গেস্ট্রুলা। গেস্ট্রুলার মধ্যে দুই ধরনের হইতে পারে, হয় সে দ্বিস্তরী হবে, নয় সে ত্রিস্তরী হবে। তাহলে গেস্ট্রুলা দশায় কি হয়? হয় দ্বিস্তরী, নাইলে কি হবে? ত্রিস্তরী কোষগুলা। এই হচ্ছে দ্বিস্তরী ত্রিস্তরী যে হইতেছে, এটাই হচ্ছিল ভ্রূণস্তর। দেখো, যদি দ্বিস্তরী হয় তাহলে তাহলে আমরা কি বলবো? এই এপি মানে কি? এপি বাইরে। দেখবা জেনে এপি কথার আছে, মনে রাখবা এপি মানে বাইরে। এপি মানে কি? বাইরে। আর হচ্ছে তোমার একটো মানে কি? একটো
ভিতরে। না, একটো মানেও বাইরে। এপি আর একটো হচ্ছিল কি বাইরে, এপি আর তাহলে একটো কি অ্যান্টিরো ভিতরে। এন্ডো, এন্ডো হচ্ছে ভিতরে, ভিতরে কি এন্ডো, ঠিক আছে। তাহলে একটো এবং এপি দুইটাই হচ্ছিল বাইরে, আর এন্ডো হচ্ছে ভিতরে। আর মেসো, মেসো মানে মাঝখানে, মেসো মানে কি মাঝে। আচ্ছা, ত্বক মানে মনে রাখবা ডার্ম, ডার্ম মানে ত্বক, ডার্ম মানে কি ত্বক। তাইলে এই যে ত্রিস্তর বললাম, সবার বাইরের স্তরটাকে আমরা কি বলবো? অ্যাক্টোডার্মিস বা অ্যাক্টোডার্ম। মাঝখানেরটাকে বলবো মেসোডার্ম, আর ভিতরেরটাকে বলবো এন্ডোডার্ম। আচ্ছা, এখন দ্বিস্তরীটা তোমরা বলবা, সবার বাইরেরটাকে আমরা কি বলবো? একটোডার্ম। এক্টোডার্ম। ভেরি গুড। এক্টোডার্ম। ভিতরেরটা এন্ডোডার্ম। এন্ডোডার্ম। সব পারো। আচ্ছা, এখন তাইলে তোমার দ্বিস্তরী প্রাণী কোনগুলা, ত্রিস্তরী প্রাণী কোনগুলা? এই এখন তোমরা আমাকে বলবা। 2 নাম্বার পর্বের নাম কি ছিল? পরি নিয়ে পালালো নিমাই, নিয়ে নিয়ে কে? নিডারিয়া। তাহলে দ্বিস্তরীর উদাহরণ কে হবে? নিডারিয়া। এই আমরা কি মুখস্থ করছি? আমরা জানি 2 নাম্বার পর্ব নিডারিয়া, দ্যাটস ওয়াই দ্বিস্তরী কে হবে? নিডারিয়া। এখন তোমরা আমাকে একটা কাউন্টার প্রশ্ন করবা, ভাই আপনি আবার পরিফেরা না পড়ায় আইসা আমাদের নিডারিয়া পড়াইলেন, আপনি তো এনে খুবই খুবই বেইমানি করতেছেন। আগে তো পরিফেরা পড়ানো উচিত। আসলে ভাই পরিফেরার তো ব্রণস্তর নাই, আমি পড়াবো কি? নাহলে তো পরিফেরাই প্রথম পড়াইতাম। তাহলে পরিফেরার কি নাই? ব্রণস্তর নাই। আর হচ্ছে হলো নিডারিয়ার দ্বিস্তরী, আর বাকি সব ত্রিস্তরী। এখন দেখো, তুমি সবার 2টা করে বৈশিষ্ট্য অলরেডি মুখস্থ করে ফেলছো, কংগ্রেচুলেশন। নিডারিয়া, নিডারিয়া কয় স্তরী প্রাণী? নিডারিয়া তোমরা 2টা বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলছো, কংগ্রেচুলেশন। এই ওয়াইট ওয়াইট, তোমরা কি 2টা করছো না 3টা? নিডারিয়ার সংগঠন মাত্রা কি বলো তো? মনে নাই? নিডারিয়া 2 নাম্বার পর্ব কুশ টিস্যু, কুশ টিস্যু, কুশ তো পরিফেরা, কুশ টিস্যু নিডারিয়া। পরে প্লাটিয়াল মিনতে ছিল টিস্যু অঙ্গ, আর অঙ্গতন্ত্রের বাকিগুলা। তাহলে নিডারিয়া কয়টা পড়লাম? এক একটা পর্বে 3টা বৈশিষ্ট্য অলরেডি মুখস্থ করে ফেলছি। দেখো আমরা প্রথম থেকে দেখে আসি কী কী মুখস্থ করলাম। আমরা মুখস্থ করলাম সংগঠন মাত্রা। দাও পরিফেরার, আচ্ছা নিডারিয়া আমরা একটা নিলাম, নিডারিয়ারটা নিলাম। আমরা এখন নিডারিয়ারগুলা পড়ব। নিডারিয়া কোন সংগঠন মাত্রা? কোষ টিস্যু। ভেরি গুড। তারপর নিডারিয়ার মধ্যে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? ওরিও। 2টা। ভেরি গুড। তারপরে হচ্ছে নিডারিয়া কয় স্তরী? দ্বিস্তরী। প্রত্যেকটা পর্বে 3টা করে বৈশিষ্ট্য তুমি শিখছো, শিখাইতে পারছি আমি 3টা করে বৈশিষ্ট্য সবার? শিখছো কিনা বলো? কঠিন লাগলো জিনিসগুলা? দেখো সবার কিন্তু তুমি 3টা করে বৈশিষ্ট্য অলরেডি শিখে ফেলছো। নিজের নিজে কংগ্রেচুলেট করো যে 3টা তুমি এভাবেই শিখে ফেলছো খেলার স্থলে, খেলার ছলে। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাস কি এই পর্যন্ত থাকবে না আরো পড়বা? বলো। আর করব না, দাদা এই পর্যন্তই থাক। আচ্ছা এই পর্যন্তই থাক, তাইলে আমাদের ক্লাস এই পর্যন্ত। এখন তোমার কাজ কি? এখন মানে যারা আসো, তোমরা যারা হচ্ছিল এখনো যুক্ত হও নাও, হয় না মানে আমার যে প্রাইভেট একটা গ্রুপ করছি, আমি বলি তোমাদের আসলে এখন তো একটু ওয়াইট করো তোমরা, আমি তোমাদের কয়েকটা কথা বলি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলা বলি। এখন হচ্ছিল মানে তোমার পেইড ব্যাচে তুমি কি কি পাইতেছো একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করি জিনিসটা, মানে আমি কিভাবে সাজাইছি জিনিসটা পেইড ব্যাচে। তোমাকে আমি 3টা গ্রুপে অ্যাড করব। কয়টা গ্রুপ বললাম? 3টা গ্রুপ। এই গ্রুপে তুমি মেসেজ দিতে পারবা না, শুধু আমি মেসেজ দিব, ঠিক আছে? এটার মধ্যেও শুধু আমি মেসেজ দিব, আর এইটার মধ্যে তোমরা সবাই মেসেজ দিতে পারবা। এই গ্রুপে আমি শুধু তোমাদের পিডিএফ দিব। পিডিএফ জুওলজি কোন কোন স্যারের দিব বলি। জুওলজি আজমল স্যার তো তোমার মাস্ট পড়া লাগবে,
তারপর হচ্ছিল গত আমাদের সময় আজমল স্যার থেকে প্রশ্ন হয়েছে, এর আগের বার হয়েছিল আলিম স্যার, না এর আগের বার হয়েছে মাজেদা ম্যাম, এর আগে হয়েছে আলিম স্যার। তাহলে এই 3টা বই থেকে ঘুরায় ফিরায় প্রশ্ন আসতেছে। এখন সবাই কী করে 3টা বই কিনতে যায়, যদিও আমি এক্সট্রা ইনফোগুলো ক্লাসে বইলা দিব, তারপরেও যদি দেখতে চাও এই জন্য আমি আজমল স্যারটা দাগাই দিব আর বাকিগুলো দিয়া দিব, সাথে দেখতে পারবা। বুটানি কি দিব, ও সাথে তোমার হচ্ছিল জুলজি প্রশ্ন ব্যাংকের যে আছে মেডিকেল প্রশ্ন ব্যাংকের পিডিএফও আমি দিব। বুটানি কি দিব, বুটানি হচ্ছিল আবুল হাসান স্যারের বই থেকে সবসময় আসে, এই আবুল হাসান স্যার, কিন্তু আমাদের সময় আসছে আজিবুর স্যার থেকে, ওই আজিবুর স্যারও দিয়ে দিব, ঠিক আছে, সাথে প্রশ্ন ব্যাংক। আর এইটাতে কি, এইটাতে তুমি শুধু স্লাইড পাবা, এই যে আমি যে স্লাইডগুলো আজকে লেখলাম এই স্লাইডগুলা, পাশাপাশি অনলাইন ক্লাসগুলা এই নে। কারণ তোমরা যদি মেসেজ করো তাহলে এইগুলা দূরে সরে যায়, অনেকে খুঁজে পায় না। সো এইটা, আর এইটার মধ্যে শুধু আমাকে প্রশ্ন করবা। আবার যদি তুমি এনেও প্রশ্ন করতে হেসিটেট করো আমাকে ইনবক্সে করবা, তোমার জন্য সব রাস্তাই খোলা। ওকে, আচ্ছা, তোমাকে পাশাপাশি আমি এরকম করব। এখন তোমার হচ্ছিল এই কোর্সটাতে আমি যেটা সাজাইছি এটা তুমি এক্সট্রা কি ফ্যাসিনেশন পাইতেছো। অনেকে বলতেছে যে ভাই আপনি কোর্স ফিটা একটু বেশি রাখছেন 1500। আমি বলি নর্মালি আমি হচ্ছিল যেটা ধারণা করতেছি আমার এই ব্যাচটাতে হাইয়েস্ট স্টুডেন্ট হবে 10 থেকে 12 জন, ঠিক আছে, 10 থেকে 12 জন এই পর্যন্ত আমি যা বুঝলাম। এর বেশি হচ্ছিল আমি আগে বলছিলাম 20 জন নিব, কিন্তু দেখলাম যে আজকে অনেকে ক্লাস করছে, হচ্ছে 20 জন নিলে আমার পক্ষে সামলানো কঠিন হয়ে যেতে, আমি 15 জন হইলেই ভর্তি অফ করে দিব, তোমাদের কথা দিলাম, ঠিক আছে। 15 জনের বেশি আমি একজন নিব না, 15 জন নিলে অ্যাভারেজ ডেইলি 10 জনের বেশি কেউ ক্লাস করবে না। তো 10 জন হইলে আমি সবাইকে সামলাইতে পারবো, প্রশ্ন করতে পারবো। এই 10 জন, তাইলে তোমার হচ্ছে 10 জন আমি স্টুডেন্ট নিতেছি, মানে তুমি বাসায় ব্যাচ পড়লে যেরকম হইতো না, ধরো তুমি বাসায় ব্যাচ পড়তেছো টিচার নিয়ে, এরকম একটা ব্যাচ, ঠিক আছে। তারপরে তোমার ক্লাস আছে 16টার মতো ক্লাস। আবার তোমার হচ্ছে 16টা ক্লাসের মধ্যে কি কি আছে এক্সট্রা, তোমার একাডেমিক ক্লাস, তারপরে আছে তোমার এডমিশন ক্লাস, ঠিক আছে, এই 2টা আছে, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। আমি কিন্তু সব রাখতেছি। তুমি এই কোর্স করার পরে তুমি দেখবা মেডিকেলে যখন কোর্স করবা বা ভার্সিটি কোর্স করবা, তখন তো যেদিন বায়োলজি ক্লাস থাকবে ওই দিন তুমি যাবাই না, যে ভাই তো অলরেডি সব পড়াই দিছে, একদিন ক্লাস করে দেখবা। তো তুমি এটাতে আগায় থাকবা, তোমার প্রশ্ন ব্যাংক সহ আমি সলভ করে দিব, এটা প্যারা না। প্রশ্ন ব্যাংক শুধু মেডিকেলটা দিব এরকম না, সাথে এইচএসসিটা সহ দিব, এইচএসসি সহ, ঠিক আছে। তাহলে তুমি বলো তোমাকে আমি সব সলভ করে দিতেছি, ঠিক আছে, এতটুকু গেল। এখন তোমাকে আমি এক্সট্রা ইনফো ক্লাসে পড়াই দিতেছি, পাশাপাশি তোমার হচ্ছিল আমি বলি মূলত বায়োলজি একটা বোরিং সাবজেক্ট, এটা তোমার হচ্ছিল সবাই মানে বায়োলজি কেউ স্বীকার করুক বা না করুক আমি করব, কিন্তু এই বোরিংটাকে কীভাবে তোমার মানে একটা ফানি সাবজেক্টে পরিণত করা যায়। তো আমি যে আজকে পড়াইছি আমি তো চাইলে তোমাকে এরকমও দিতে পারতাম, রবীন্দ্রনাথের মতো কবিতা দিতে পারতাম, একই রণ বাজে বাজে গণ গণ, এরকম মানে ছন্দ দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। কারণ কি, মানে তোমার কোন জিনিসগুলো মনে থাকবে, জেনে তোমার অ্যাডাল্ট কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা সহসা সবার সামনে বলতে পারি না, এই জিনিসগুলোর প্রতি আমাদের ফ্যাসিনেশন বেশি, এটা কিন্তু সত্য কথা, ঠিক আছে। তোমাকে আমি এখন একটা ধরো এই যে ক্লাসগুলা করাইলাম, ওই যে ওরে আনমো না জলে হারাইও না বললাম, তুমি দেখবা সব বই লাগেছো কিন্তু এটা বলতেছো না, ঠিক আছে। এইগুলোর মধ্যে মানুষের ফ্যাসিনেশন বেশি। সো আমি চেষ্টা করি যে তোমাকে যে ট্রিক্সগুলো দিতেছি এইগুলো এরকমভাবে সাজাইতে। তোমার সাথে আমার এজ গ্যাপ কত, আমি 23 ব্যাচ, তুমি 26 ব্যাচ, মাত্র 3-4 বছরের ডিফারেন্স আমাদের। আমি কিন্তু তোমার সাথে সব শেয়ার করব, সব ফ্রিলি কথা বলবো। কারণ কি, যাতে তুমি আমার সাথে টোটালি ফ্রি হইতে পারো। এই যে মানে আমি দেখতাম বুঝছো, যারা মানে বড় বড় প্রতিষ্ঠানে যায় ওদের খুব অহংকার কাজ করে, ওদের সাথে ফ্রিলি কথা বলা যায় না, কথা বললে কি একটা ভাবনে, ওই জিনিসটা যাতে আমার মধ্যে না আসে। তুমি একটা মানে তুমি আমাকে ডিএমসির ভাই হিসাবে নট তুমি আমার সাথে ট্রিট করবা, তুমি ট্রিট করবা অ্যাজ এ তোমার বড় ভাই। তুমি তোমার বড় ভাইয়ের সাথে যেভাবে মজা করো, যা করো, ফান করো, সব আমার সাথে করতে পারো ফ্রিলি। আমি যে মাইমেনসিং অফলাইনে যাদের পড়াইছি তুমি বিশ্বাস করবা না, আমি হচ্ছিল এডমিশন দেওয়ার পরে আমি একদিনও বাসায় খাই নাই, আমার নিজের বাসায়। আমি যে টিউশন করাইতাম প্রত্যেকটা বাসায় যাইলেই আমাকে আগে জিজ্ঞাসা করতো, সৌরভ তুমি খাই আসছো, সকালে খাইছো, সকালে যেগুলো যাইতাম, সকালে তো প্রত্যেকটাতে নাস্তা খাইতে খাইতে যাইতাম। দুপুরে মানে আমি প্রাইভেটেই নেই না, এর জন্য দুপুরে ছিল একটু গ্যাপ রাখতাম, কিন্তু একটার সময় যেই প্রাইভেটটা পড়াইতাম ওইটা হচ্ছিল রিজদিদের বাসায় পড়াইতাম, গুলকিবাড়ি। ওই বাসায় আমাকে আন্টি রেগুলার খাওয়াই দিত, মানে আন্টি নিজের ছেলের মতো আমার সাথে ট্রিট করতো।
বুঝছো, ওই দিন দুপুরে মানে তারপর সকালে পড়াইতাম হচ্ছিল কাব্যদের বাসায়, ওইনে তো আন্টি মানে আমার জন্য স্পেশাল রান্না করে রাখতো, ডেইলি সকালে আমার ভাত খাওয়াইতো। বুঝছো, যে আমারে বলে এইসব রুটি রুটি খাবা না, মানে এইরকমভাবে সবার সাথে একটা ফ্যামিলির মতো বন্ডিং হয়। আমিও চাই যে আমরা একটা ফ্যামিলির মতো থাকবো। আমরা যে এই 10-15 জন থাকবো, 15 জন হোক বা না হোক, 10 জন হোক, 8 জন হোক, আমরা একটা ফ্যামিলির মতো, আমরা সবাই সবার সাথে শেয়ার করবো। ধরো তুমি ফিজিক্সে একটা প্রবলেম ফেস করতেছো, তুমি দিলা, ওই দিন ধরো একটা প্রশ্ন দিল একজন, বা ওইটা সলভ করে দিল, ওইটা কিন্তু অনেক ভালো। তোমরা নিজেদের মধ্যে সলভ করতেছো, ওইটাও ভালো। ওইটা তুমি এই যে একটা গ্রুপ থাকবে, এই না তোমরা সলভ করবা, তারপরে তোমরা কেউ না পারলে আমাকে বলবা, আমি সলভ করে দিব, তোমরা নিজেরা চেষ্টা করলা। মানে আমরা আসলে একটা ফ্যামিলির মতো থাইকা আমরা নিজেদের মধ্যে একটা বন্ডিং কইরা, যাতে তোমার হচ্ছিল, আমি একটা মুভি দেখছিলাম ঋত্বিক রোশনের, উনি সুপার 30 মুভিটা, মানে 30 জন স্টুডেন্ট নিয়ে আইআইটিতে চান্স পাইছিল উনি। না আমিও চাইতেছি এরকম একটা ব্যাচ করতে, যে খুব কম স্টুডেন্ট থাকবে, যাতে সবাই আমরা ভালো করতে পারি। তুমি আগে কি ছিলা, নাথিং ম্যাটার ব্রো। তুমি কই কি ছিলা, কই কে টপার ছিল, কিচ্ছু থাকবে না ভাই, তুমি বিশ্বাস করো। আমি তো দেখছি এত এত টপার কলেজে আইসা ভাইসা গেছে ভাই, টপারনেস থাকে না। তুমি একটা জিনিস মনে রাখবা, মানুষ সব সময় টপার সেম থাকে না, টপার সব সময় চেঞ্জ হয়। যে স্কুলে টপার ছিল প্রাইমারি স্কুলে, সে হাই স্কুলে টপার থাকবে। যে কিন্ডারগার্টেনে টপার ছিল, সে প্রাইমারিতে টপার থাকবে, সে হাই স্কুলে টপার থাকবে। স্কুল লেভেলে কোনোদিন টপার চেঞ্জ হয় না, টপার চেঞ্জ হয় স্কুল থেকে যখন কলেজে যায়। ওই সময় হচ্ছে তোমার লাইফের টার্নিং পয়েন্ট। তুমি ওই সময় তুমি চেঞ্জ করছো, স্কুল থেকে কলেজে যাওয়ার সময় ওই যে টপার এনে কেউ চেঞ্জ হয়ে গেছে। তুমি দেখবা তোমার এলাকায় যারা সবচেয়ে ভালো ছিল। আচ্ছা আমি একটা কথা বলি, আমি কিন্তু আমার এইচএসসিতে বুঝছো 3rd হয়েছি মোহনগঞ্জে, বুঝছো 3rd। এখন তুমি আমাকে বলো ভাই, ফার্স্ট কই চান্স পাইছে? সেকেন্ড টাইমার। সেকেন্ড কই চান্স পাইছে? সেকেন্ড টাইমার। বুঝছো জিনিসটা? টপার কি সেম রইছে? আমি পাইলট স্কুলে এসএসসি দেওয়াকালীন আমার যে স্কুল ছিল, ওই না আমার রুল ছিল কত জানো? 11। এখন তুমি আমাকে প্রশ্ন করো ভাই, এক রুল কই আছে? এক রুল হচ্ছিল মেডিকেলে চান্স পাইছে, এই তাজ ছিল, ও পাইছে ছিল তোমার টাঙ্গাইল মেডিকেল, আমার সাথে সৈয়দ নজরুলই ছিল। তারপর 2 কই চান্স পাইছে? ভাই পাই নাই। এরকমভাবে তুমি 10 পর্যন্ত সিরিয়াল করো, এর মধ্যে 2 জন আর্টসে গেছিলো, ওরা ডিউ পাইছে। বাকি 10 জনের মধ্যে আর কেউ চান্স পায় নাই। আমি 11 ডিএমসি পাইছি। এ টপার কি সেম রয়েছে? তুমি আমাকে বলো, কলেজ লেভেলে কি টপার সেম থাকে? জীবনেও টপার সেম থাকে না। আরও কয়েকটা কথা শেয়ার করি। তুমি যখন কলেজে বেশি পড়াশোনা করবা, তোমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা সত্য কথা। বুঝছো, এটা আসলে বাস্তবতাটা এরকম। কেউ চায় না তুমি তার থেকে আগায়া যাও। বুঝছো, তুমি যখন ক্লাসে বইসা পড়বা, তখন সবাই তোমার নিয়ে মজা নিবে, যে দেখ ওই পড়তেছে। মজা নেক না ভাই, কয়দিন নেবে? 2 বছর মজা, 1 বছর মজা নিল, 1 বছর পরে যখন আমি চান্সটা পাবো, ওই চান্স পাবে না, তখন ওর মজা থাকবে? থাকবে না। আমি যে সময় কলেজে বসে বসে পড়তাম, আমাকে মানে সবাই এরকমভাবে মানে ইয়ে করতো আর কি, মজা নিত। তারপর হচ্ছিল মানে টিচারদের কাছেও অনেকে গোপনে বিচ্ছেদ দিত। আমার হচ্ছিল, আমি তোমার ম্যাথ করতাম বইসা ক্লাসে বইসা ম্যাথ করতাম। পরে আমার ম্যাথ বই অনেকবার অফিসে জমা নিছে, মানে এগুলো হচ্ছিল আমাদের বন্ধুদের মধ্যে অনেকে গোপনে স্যারদেরকে জানাই দিত, স্যার ওই তো পিসে বইসা ম্যাথ করে। ঠিক আছে, আমি প্রশ্ন ব্যাংক সলভ করতাম ইঞ্জিনিয়ারিং ক্লাসে বইসা, ও এগুলো দেখে অনেকে সহ্য হইতো না। আর বাসায় আমি সবসময় পড়তাম। দেখা গেছে কি, ধরো আমাদের বন্ধুদের বার্থডে পার্টির সময় হয়, ওই সময় তো সবাইকে ইনভাইট করে, যখন আমি যাইতাম আমাকে সবাই বলতো, এই তোর তো পড়া যাইতেছে গা, বাসায় যা, এরকম করতো। তারপর ধরো প্রত্যেক শুক্রবারে ওরা সব পার্কে যাইতো, আমি যাইতাম না। আমাকে বলতো যে তোর জন্য পার্ক থেকে চুরি নিয়ে আসবো না। আমি বলতাম চুরির সাথে শাড়িও নিয়ে আইস, সমস্যা কি? ওরা আমি বাসায় থাকতাম সবসময়, এই নিয়ে আমাকে মানে খুব মজা নিত। এগুলো আসলে নিবে, বুঝছো, মানে নেক না। তারপর যখন চান্স পাবে না, তখন মজাটা কই থাকবে? এই যে ধরো আমি ফেব্রুয়ারিতে আমার ডিএমসি, ফেব্রুয়ারিতে তো পরীক্ষা দিলাম, হ্যাঁ ফেব্রুয়ারি দিলাম না, মার্চে দিছি পরীক্ষা। মার্চে দিলাম না, ফেব্রুয়ারিতে দিছি। ফেব্রুয়ারি 12 তারিখ আমার ডিএমসি রেজাল্ট দিছে, যে আমি ডিএমসি পাইছি। ওই 12 তারিখেই আমি টিউশন পাইছি। আমার যেদিন রেজাল্ট দিছে আমি ওই দিনে টিউশন পাইছি। যেটা তোমাদের কাছে শকিং লাগতে পারে, ভাই যেদিন রেজাল্ট দিছে ওই দিন কীভাবে টিউশন পাইলেন? আমার রেজাল্ট দিছে বিকালে। এটা ভাইরাল হইতে হইতে তো সন্ধ্যা লাগছে না সবাই জানতে। আমি সন্ধ্যা 7টায় একটা টিউশন পাইছি, 8টায় একটা টিউশন পাইছি, 10টায় একটা কল আসছে, ওইটা না করছি যে আমি আপাতত আর নিব না, 2টা নিছি, দেখি আমার কীরকম লাগে আগে। এই 2টা টিউশন পাইছিলাম, মানে 3টা পাইছিলাম, 2টা রাখছি আর একটা ক্যান্সেল করছিলাম। সো পরের লাইফটা অনেক মজার।
বুঝছো, মানে আমার তো টিউশন করাইতে খুব মজা লাগতো, আমি সারাদিন টিউশন করাইতাম। ধরো আমি বিকালে একটা টাইম ফ্রি রাখতাম, ঘুরতে যাইতাম। মানে আমার বন্ধুরা সব সারাদিন পড়তেছে, মানে ওদের প্রিপারেশন লাগবে এই সেই, আমি ঘুরতাম, ডে দিতাম, সেলিব্রেশন প্রোগ্রামে গিয়ে যখন ছবি এগুলো দিতাম, গিফটের ছবি, অ্যাপ্রন পইরা খুব স্টাইল নিয়ে ছবি টবি দিয়ে দিতাম। এই জিনিসগুলো কিন্তু আমার বন্ধুদের খুব কষ্ট দিত। ঠিক আছে, আসলে এনে তো আমার কিছু করার নাই, আমি তো কষ্ট করে চান্স পাইছি, আমি তো এটা সেলিব্রেট করবো, তুমিও সেলিব্রেট করবাই। কিন্তু এইটা দেখে যাতে তোমার কষ্ট না পাওয়া লাগে যে আমার বন্ধু পাইলো আমি কেন পাইলাম না। এই যে আগে যে ওরা পার্কে ঘুরতো, এই তোমার হচ্ছিল কৃষি ভার্সিটিতে গেছে, শশী লজে গেছে, তখন কি আমার কষ্ট লাগে নাই যে ওরা ঘুরে ডে দিতেছে, আমি দিতে পারতেছি না? তুমি জানো আমি হচ্ছিল 2 বছর ময়মনসিংহে ছিলাম, টোটাল 3 বছরের মতো ছিলাম। এই 2 বছর হচ্ছে তোমার ধরো 2.5 বছর ময়মনসিংহে ছিলাম। তোমার হচ্ছিল এডমিশনের আগ পর্যন্ত। এই 2.5 বছরে আমি কোনো দিন পার্কে যাই নাই। একদিন গেছিলাম, ওইটা হচ্ছিল কথা বলতে বলতে চলে গেছিলাম, পার্কেও না, সার্কিট হাউস মাঠে। 2.5 বছরে আমি কোনো দিন পার্কে যাই নাই। আমি কৃষি ভার্সিটিতে কোনো দিন যাই নাই। কৃষি ভার্সিটি ময়মনসিংহ যারা আসো এরা জানো যে কৃষি ভার্সিটি পার্ক এই জিনিসগুলো কী, সবাই এইগুলোতে যায়। আমি হচ্ছিল এই 2.5 বছর আমার লাইফে এইগুলোতে যাই নাই। আমি পার্কে গেছি আমি চান্স পাওয়ার পরে, বা কৃষি ভার্সিটিতে গেছি প্রথম চান্স পাওয়ার পরে। চান্স পাওয়ার পরেও বলতে মানে আমি যখন ময়মনসিংহতে চলে আসবো তখন মানে আমি মনে মনে ভাবতেছি, আমি যদি ময়মনসিংহতে যাওয়ার পর বলি ময়মনসিংহ 3 বছর ছিলাম কিন্তু কৃষি ভার্সিটি কোনো দিন গেছি না, আমার তো মানুষ পিটাবে, এই জন্য কৃষি ভার্সিটিতে গেছিলাম। তারপর আরেকটা পার্ক আছে বিপিন পার্ক, ওইটাও আমি এডমিশনে চান্স পাওয়ার পরে, মানে আলটিমেটলি আমি সব কিছু মানে সবগুলো জায়গাতেই ঘুরতে গেছি চান্স পাওয়ার পরে। চান্স পাওয়ার আগে আমি যাই নাই। বুঝছো, এই হচ্ছে রিয়েলিটিটা। এই হচ্ছে পরে দিয়া আমি 2 দিন পরে পরে সেলিব্রেশনে যাই এই তোমার হচ্ছে ছবি দিতাম। এগুলো আসলে এত আমি বুঝতাম যে অনেকে কষ্ট পাইতেছে, কিন্তু কি করব, তখন তো আমিও কষ্ট পাই। সো যাতে পরবর্তী তোমার কষ্টটা না পাওয়া লাগে, নিজেকে এইভাবে ক্রিয়েট করো। কলেজ লাইফটা তোমার লাইফের বেস্ট মোমেন্ট। তুমি জানো যে তুমি যখন একটা ভালো জায়গায় যাবা, ওইটা শুধু তোমার কাছে না, তোমার আব্বু আম্মুর কাছে এটা কি মিন করে। তোমার মনে করো যারা আসলে মানে এক্সপিরিয়েন্ট আসো বা বুয়েট এক্সপিরিয়েন্ট, বুয়েটটা আসলে গ্রাম এলাকায় বা মানে উপজেলা লেভেলে এত বেশি চিনে না। ধরো আমাদের মোহনগঞ্জে এত বেশি চিনে না বুয়েট, মানে এত মূল্যায়ন করে না। কিন্তু মেডিকেলটা খুব মূল্যায়ন করে। যে কোনো একটা মেডিকেল পাও, তুমি তো মেডিকেল বলবা না যে ছেলে ডাক্তার হইতেছে বা ছেলে ডাক্তার হয়েছে, এইরকম সবার সাথে গিয়ে বলবে। তোমার বাসার দেখবা টাইটেল চেঞ্জ হয়ে গেছে। তোমার বাসা আগে ছিল ধরো আমেনা বেগম, বা তোমার ছিল বিভিন্ন বেগম, মানে আমেনা বিলাস ভবন, এই সেই বিভিন্ন জিনিস ছিল। কিন্তু তোমার পরে এটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি দেখবা, তখন দেখবা যে বলতেছে এই যে দেখ এই ডাক্তারের বাড়ি, তোমার বাবাকে সবাই ডাকবে, এই দেখ ডাক্তারের বাবা যাইতেছে। মানে এটা তুমি আস্তে আস্তে দেখবা তোমার ওই জিনিসগুলো অনেক বড় প্রাপ্তি। তোমার হচ্ছে তোমার বাবা তোমাকে হচ্ছিল বা তোমার আম্মু তোমার জন্য এত কষ্ট করতেছে, তোমার জন্য মানে এত কিছু করতেছে, এত স্যাক্রিফাইস করে তোমাকে পড়াইতেছে, তোমাকে ময়মনসিংহের মতো শহর, সিলেটের মতো ঢাকার মতো শহরে তোমাকে নিয়ে পড়াইতেছে, আলাদা বাসা ভাড়া নিয়ে, বা তোমাকে হলে থেকে বা তুমি মেসে থেকে পড়তেছো, কত কিছু করতেছে। তারা তো এই টাকাগুলো দিয়ে তারা নিজেরাও মানে শখ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতো, কিন্তু না, ওরা তোমাদের পিছনে ব্যয় করতেছে। তাই তোমার কি কিছু দায়িত্ব আছে না ওদেরকে দেওয়ার? একটুখানি সুখ বা তোমার ছিল প্রাপ্তি যদি ওদের না দিতে পারো, তাহলে তোমার কি কোনো কিছুই না ভাই। সো চেষ্টা করো একটা জায়গায় যাওয়ার জন্য, তারপরে যাই করো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এটা ছিল বলাটা ইম্পর্টেন্ট, রিলেশান। আসলে রিলেশনশিপ জিনিসটা কি? রিলেশনশিপ জিনিসটা হচ্ছে তুমি এখন মানে তোমার এখন সময়, তুমি দেখবা যে তোমার যে পার্টনার আছে, যারা রিলেশনশিপে আসো, যার পার্টনারটা ম্যাচিউর কিনা, সে পর্যাপ্ত ম্যাচিউর কিনা। মানে কি, তুমি তার টাইম দিতেছ না বললে সে তোমার প্রতি রাগ করতেছে, এরকম পার্টনার তুমি রাখবা না। মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ও ছিল অনেক ভালো স্টুডেন্ট, ওর গার্লফ্রেন্ডও খুব ভালো স্টুডেন্ট। ওরা রেগুলার মানে 15 থেকে 20 মিনিট কথা বলতো ফোনে, বুঝছো, চ্যাট করতো না, মানে চ্যাট করে তো টাইম নষ্ট হয়। ওরা 15 থেকে 20 মিনিট ফোনে কথা বলতো। আমার রুমে তো তোমার ব্যালকনি ছিল, ওর রুমে ব্যালকনি ছিল না। ও আমার রুমে ব্যালকনিতে, বুঝছো, মানে মাঝে মধ্যে আইসা ব্যালকনির দরজা লাগায় বাইরে বসে কথা বলতো। মানে একদিন হচ্ছিলো ওই ব্যালকনির দরজাটা লাগায় নাই, আমি ঘুমাইতেছি, বাসায় আর কেউ নাই। কারণ তখন আমার কী কারণে ঘুমটা ভাঙ্গা গেল, তখন ওরা কথা বলতেছে, আমি শুনতেছি, বুঝছো, আমি শুনতেছি। ওরা ওই 15-20 মিনিট কথা বলে, এর মধ্যে ওরা একে অপরকে ফিজিক্সের প্রশ্ন করতেছে। আচ্ছা, যে এই ফিজিক্সের অঙ্কটা এইভাবে হবে, কীভাবে হবে,
বুঝছো, মানে আমি শুনতেছি না, হাসতেছি না যে এনে ওই কি দিনে কথাই বলে 15 থেকে 20 মিনিট, ওইনে বলতেছে বুয়েটের যেই প্রশ্নটা আসছিল এটা কি এইভাবে তুই সলভ করছিস না এইভাবে করছিস। আমি তো মনে মনে কইতেছি ভালো, ওদেরটা তো চলতেছে। হ্যাঁ আমি সিঙ্গেল মানুষ, খুব কষ্ট পাইছি শুনে। আমার যদি এরকম থাকতো আমিও শেয়ার করতাম যে তোমার পড়াশোনা কেমন যাইতেছে, এই সেই যাই আছে, কপালে ছিল না। আচ্ছা, ওই তোমার ছিল ও এরকম ম্যাচিওর লাগবে যে তোমার পড়ার সময় নষ্ট হইতেছে না, বা তোমাকে রেগুলার মিট করার কথা বলতেছে না, ঘুরতে যাইতে কথা বলতেছে না, এগুলা। কলেজ লাইফে যদি তুমি দুইজনেই মনে হয় তোমার ম্যাচিওর, তাহলে তোমার রিলেশন রাখবা। আর তোমার যদি মনে হয় সে ম্যাচিওর না, সে হচ্ছে এখন ধরো যারা মেয়েরা আস তারা হচ্ছিল ধরো মা বাবার আসল চাইরা ময়মনসিংহে গেছো, এখন কি জানো মানে এতদিন তোমার সাথে ভালো ছিল এরকম অনেক ছেলে পেলে ছিল বা এরকম ছিল, এখন হচ্ছিল অনেক দেখা যাবে কি মানে তোমার সাথে বিভিন্ন জিনিস সে করতে চাইবে, কারণ এখন তুমি হচ্ছিল মানে একটু ফ্রিডম পাইছো। সো এই জিনিসগুলোতে ফাঁদে পা দেওয়া যাবে না। তুমি যদি ভুলে বলে ফাঁদে পা দেও, দেখবা তোমার সাথে একটা দুর্ঘটনা ঘটায় শেষ হয়ে যাবে। তার তো কোনো সমস্যা নাই, তোমার হচ্ছে ওই একাডেমিক অ্যাডমিশন লাইফটা নষ্ট হইলো, পাশাপাশি তুমি একটা মানে একটা মানসিক যন্ত্রণা নিয়ে ভুগবা। সো রিলেশনশিপে যারা আসো তারা যদি মনে করো তোমার পার্টনার যথেষ্ট ম্যাচিউর, রিলেশন রাখবা। যদি সে ম্যাচিউর না হয় তাহলে ম্যাচিউর বানানোর চেষ্টা করবা। যদি দেখো সে ম্যাচিউর হইতেছে না, সরাসরি ব্রেকআপ। এখন আমাকে গালি দিও না ভাই, আমি তোমাদের ভালোর জন্য বলছি যে ব্রেকআপ কেন করতে বলতেছি, কারণ হচ্ছিল আমি বলি তোমার আলটিমেটলি তুমি ভালো জায়গায় না গেলে বুঝছো কোনো লাভ নাই। ধরো তোমরা মেয়েদের ক্ষেত্রে তুমি যদি একটা ভালো জায়গায় যাও, তোমার যদি একটা স্ট্যাটাস থাকে, তোমার যদি মান্থলি একটা বেতন আসে, তুমি যখন বিয়ে করবা তখন তোমার বাবার কোনো যৌতুক দেওয়া লাগবে না, তোমার কিছু মানে জামাইয়ের বাড়িকে কিছুই দেওয়া লাগবে না, তোমাকে এমনিতে নিতেছে। পাশাপাশি তুমি তোমার হচ্ছিল মা বাবাকে মান্থলি টাকা দিতে পারবা, বিভিন্ন সময় গিফট দিতে পারবা, তোমার কারোর দিকে তাকানো লাগতেছে না। পাশাপাশি তুমি শ্বশুর বাড়িতেও আলাদা সম্মান পাবা। আর ছেলেদের ক্ষেত্রে তুমি যদি ভাই কিছুই না পারো, ওই তোমার গার্লফ্রেন্ড তো তোমার পরবর্তীতে লাত্তিতে যাবেই, পাশাপাশি তোমার সবই যাবে। সো আলটিমেটলি আমাদের লক্ষ্য এই কলেজ লাইফে আমরা সব কিছু স্যাক্রিফাইস করব। তুমি একটা জিনিস মনে রাখবা, যদি তুমি তোমার লাইফে কোনো কিছু স্যাক্রিফাইস না করো, ওইটা ধরো তুমি একটা এক্সপেকটেশন আর হচ্ছিল স্যাক্রিফাইস, আমি মনে করি দুইটা সিমিলার। কেন সিমিলার? তুমি কখন এক্সপেকটেশন করবা কিছুর প্রতি? যখন তুমি স্যাক্রিফাইস করতে পারবা। এখন ধরো তুমি যদি কোনো কিছু স্যাক্রিফাইস নাই করতে পারো তোমার কোনো এক্সপেকটেশনের জন্য, তাহলে তুমি ওই এক্সপেকটেশন জীবনেও পাবা না, ওইটা আমি তোমাকে গ্যারেন্টি দিব। আমি তোমাকে একটা উদাহরণ দিই। তোমার হচ্ছিল আনন্দমোহন কলেজের মাঠে এই তোমার কি বলে একটা অ্যাশেজ ব্র্যান্ড আসছিল, এটা তো মোটামুটি অনেকেরই ফেভারিট, ছেলেদের তো অনেক ফেভারিট অ্যাশেজের গান, বুঝছো। অ্যাশেজ আসছিল ওই আমাদের বিল্ডিংয়ের, আমি যেই বিল্ডিংটাতে থাকতাম ওই বিল্ডিংটা 5 তলা ছিল, 5 তলা বিল্ডিংয়ের এমন কেউ নাই যে যায় নাই, ফ্রি ছিল। আমি আমার রুমে বসা মানে একবারে স্পষ্ট আওয়াজটা শুনতেছি, আমার কানে আসতেছে, খুব কাছে ছিল তো শুনতেছি, কিন্তু আমি যাইতে পারতেছি না। মানে আমি হচ্ছে একটা সময় বসে জৈব যৌগ পড়তেছি যে না আমার জৈব যৌগটা শেষ করা লাগবে, এইসব কান দেওয়া যাবে না। তখন কী করছি, আমার বন্ধুর কাছ থেকে ওর হেডফোনটা আনছি, ওই বাসায় ছিল না, ওর ব্লুটুথ হেডফোনটা না কানে দিয়ে রাখছি যাতে কানের মধ্যে আওয়াজ কম আসে, তোলা ছিল না, তুলা দিতাম, দিয়ে রাখছি, দিয়ে রেখে মানে সাউন্ডটা কম আসে, বসে পড়তেছি। বুঝছো, তুমি যখন স্যাক্রিফাইস করতে শিখবা, তুমি তোমার আনন্দ বিলাস সুখ স্বাচ্ছন্দ্য স্যাক্রিফাইস করবা, তখনই তুমি একটা জিনিস এক্সপেক্ট করবা, নাইলে এক্সপেক্ট করার দরকার নেই ভাই। তুমি যেই জিনিসটার জন্য হার্ডওয়ার্ক করতে পারো না ওই জিনিসটার জন্য পরবর্তীতে কাঁদবা না, কখনোই কাঁদবা না, কাঁদা তোমার উচিত না, কারণ তুমি ওই জিনিসটার জন্য তো কিছু স্যাক্রিফাইস করোই নাই ভাই। তুমি কেন ওই জিনিসটা এক্সপেকটেশন করবা? যে ছেলে এত কিছু মানে এত কিছু স্যাক্রিফাইস করতেছে তার জীবনের, তাহলে ওই ছেলে কেন পাবে না? কেন তোমার প্রতি ওই অনিয়মটা সৃষ্টিকর্তা করবে? কখনোই করবে না। সো তুমি তোমার লাইফের বিভিন্ন জিনিস স্যাক্রিফাইস করার চেষ্টা করবা। তোমার লাইফে বিভিন্ন জিনিস মানে তোমার যে সুখ স্বাচ্ছন্দ্য বোধ আছে, এই ওই নিয়ে ঘুরতে যাওয়া এই সেই এসব জিনিস স্যাক্রিফাইস করবা। যদি স্যাক্রিফাইস করতে পারো, মনোনিবেশ করতে পারো, তখন যে তুমি এক্সপেক্ট করবা যে আমার লাইফে এমন কিছু করতে পারে, ঠিক আছে? ওই এক্সপেকটেশন। পড়াশোনা তো অনেকেই করে, হার্ডওয়ার্ক তো অনেকেই করে, পায় না কেন? কারণ সে স্মার্ট ওয়েতে হার্ডওয়ার্কটা করে না। তোমার স্মার্ট ওয়েতে হার্ডওয়ার্কটা করা লাগবে। ওইগুলা তোমার হচ্ছিল কীভাবে করবা আমি তোমার পরবর্তীতে বোঝাবো আস্তে আস্তে। এক ক্লাসে তো তোমাকে আমি সব বোঝাইতে পারবো না, ঠিক আছে? সো তুমি চেষ্টা করবা যে তুমি যাতে নিজের প্রতি সৎ থাকতে পারো, কখনো নিজের প্রতি অনিয়ম করবা না। আর একটা কথা যেটা মেইন, সৃষ্টিকর্তাকে
যে যেই ধর্মের আসো, কখনো তুমি অখুশি করবা না। এরকম কোনো কাজ করবা না যাতে তোমার সৃষ্টিকর্তা তোমার প্রতি অখুশি হয়। তাহলে তুমি জিনিসটা তুমি জীবনেও পাবা না। লাক খুবই লাকে মানে তোমার বিশ্বাস রাখতে হবে, লাক বলতে কিছু আছে। তোমার হার্ডওয়ার্ক প্লাস হচ্ছে তোমার লাক, তাইলেই তুমি সফল হবা। তাইলে তুমি কি করবা, তুমি তোমার সবসময় সৃষ্টিকর্তার কাছে চাইবা। তুমি যেটা চাও তোমার লাইফে ওইটা সৃষ্টিকর্তার কাছে চাইবা, দেখবা সৃষ্টিকর্তা তোমাকে ওইটা দিবে যদি তুমি শেষ পর্যন্ত হার্ডওয়ার্কটা করো। ঠিক আছে। আর হচ্ছিল ধরো একটা জিনিস বলি, ধরো তুমি তোমার হচ্ছিল হাবভাব এইরকম, তুমি রাস্তাঘাটে তোমার বন্ধু বান্ধবের সাথে যখন চলো একটারে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছো, তুমি কি মনে করো যে একটা ছেলে মেডিকেলে পড়বে বা সে ভবিষ্যতে ডাক্তার হবে, তার মুখে এইগুলা মানায়? তাই তুমি কিভাবে এক্সপেক্ট করো যে সৃষ্টিকর্তা তোমাকে ওই জায়গায় দিবে? তুমি রাস্তাঘাটে একটা মেয়ে নিয়ে ঘুরতেছো ভালো কথা তোমার সাথে, কিন্তু তুমি মনে করো যে হাতাহাতি করতেছো, হাত রাখছো কাঁধে, এইভাবে যেগুলো দেখলে সিনিয়ররা আনইজি ফিল করে। তো তুমি কীভাবে এক্সপেক্ট করো যে সৃষ্টিকর্তা তোমাকে এরকম একটা ভালো পজিশন দিবে? তুমি যে ওই পজিশনে গিয়ে আরও খারাপ করবা না, এটার গ্যারেন্টি। যদিও করতেছে, ওইটা আমি বলতেছি না, তুমি সৎ থাকো না ভাই। তুমি কেন এরকম করবা? তুমি তোমার হাবভাব, তোমার চলাফেরা, বাচনভঙ্গি, কথা বলা, এইগুলাতে স্মার্টনেস আনো, চেঞ্জ আনো। ঠিক আছে, যাতে সৃষ্টিকর্তা তোমার প্রতি খুশি থাকেন যে না ওই ছেলেটা নিজেকে চেঞ্জ করছে। আমি তো তোমার হচ্ছে ধরো আমি কি খারাপ ভাষা জানি না, আমি কি খারাপ ভাষা কম জানি, মানে এরকম কোনো গালিগালাজ আছে আমি জানি না? আমি সব জানি গালিগালাজ, বুঝছো? A to Z সব জানি, কারণ আমি হচ্ছিল অনেকের সাথে চলছি আমার লাইফে। আমি মোটামুটি মানে এমন কোনো তুমি আমাকে গালিগালাজ বলতে পারবে না যে আমি জানি না। A to Z সব জানি, কিন্তু আমি কি ইউজ করি? কখনোই আমি ইউজ করি না, কারণ হচ্ছিল একটা সময় ইউজ করছি, কিন্তু যখন হচ্ছিল আমি কলেজ লাইফে উঠছি তখন হচ্ছিল আমার মধ্যে চেঞ্জ আনা শুরু করলাম। তখন আমি চিন্তা করলাম একটা ডাক্তার তো কখনো এইভাবে গালি দিবে না, তাহলে আমি কেন আমার মুখের মধ্যে এরকম আনবো? সো তুমি চেষ্টা করবা তুমি সিঙ্গেল একটা মানে খারাপ ভাষা মুখে ইউজ না করার, মানে যাতে তোমাকে দেখে একজন মানে একটা পারফেক্ট, তুমি কলেজে পড়ো একটা স্মার্ট, তুমি কখনো রিক্সাওয়ালার সাথে মানে এই অটোওয়ালা মামার সাথে 5 টাকার জন্য ঝগড়া করবে না। আমার একটা বন্ধু, নাম বলবো না, ও একটা খুব ভালো জায়গায় চান্স পাইছে। ও কী করছে, 5 টাকার জন্য অটোওয়ালা মামার সাথে এরকম ব্যবহার করছে। পরে হচ্ছিল মামা বলছে যে আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি এই টাকাটা মসজিদে দিয়ে দিয়েন 5 টাকা। পরে ওই ছেলে কী করছে, 5 টাকা ওই অটোর মধ্যে ঢিল দিয়ে রাখতে আসছে, কবে নিয়ে নেড়ে নাই। আর জিনিসটা আমি খুবই কষ্ট পাইছি, এত বড় জায়গায় চান্স পাইছে ছেলেটা, তার এই বিহেভিয়ার 5 টাকার জন্য এরকম বিহেভিয়ার, বুঝছো? সো চেঞ্জ করবা নিজেকে সবসময় পরিবর্তন করবা, দেখবা তুমি খুব ভালো জায়গায় গেছো। নিজেকে চেঞ্জ করার মেন্টালিটি রাখবা, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কিছু বলার আছে আমাকে? অনেক কথা বলে ফেলছে ভাই। বিষয়বস্তু আর শিখন ফলের মধ্যে ইটা কি এটা বুঝি না, বইয়ের মধ্যে যে দেওয়া এইগুলো লাগবে না। এগুলো শিখন ফল হচ্ছে কি বিষয় তোমার মাইকটা অফ করো। বিষয়বস্তু হচ্ছে তুমি এই অধ্যায়ে কী কী জিনিস আছে, আর শিখন ফলটা হচ্ছে তুমি এই অধ্যায়টা পড়লে কী কী শিখতে পারবা, এই জিনিসগুলো হচ্ছে শিখন ফলে থাকে। আচ্ছা, আমি এতটুকুই বলবো যে তোমরা আসলে নিজেদের চেঞ্জ করো, চেঞ্জ করলেই সম্ভব, চেঞ্জ করলেই দেখবা এই হইতেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি যেমন ধরো এরকম ধরো গালিগালাজ যা আছে সব জানি, তোমার হচ্ছে ধরো নেশা জাতীয় যা আছে মোটামুটি আমার পাশে বসা এরকম অনেকেই অনেক ধরনের নেশা করছে, বুঝছো? মোটামুটি ছিল যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, বেশিরভাগই আমার পাশে বসে অনেকে করছে, ঠিক আছে? মানে এগুলো আমি দেখছি, বুঝছো? কিন্তু মানে আমি নিজে কখনো এগুলো টাচ করি নাই, বুঝছো? মানে ইভেন আমি স্মোকও করি না। আচ্ছা, চা মাঝে মধ্যে খাই। আমি হচ্ছে টিউশন যখন করাইতাম তখন বলতাম যে আন্টি আমাকে চা দেওয়ার দরকার নাই, আর চা দিলে খুব সিনিয়র মনে হয়, আমি তো এত সিনিয়র না, এই জন্য চা না করতাম, বুঝছো? এই হচ্ছিলো মানে অন্য কিছু দিত খাইতাম, কিন্তু চা খাইতাম না। হচ্ছিলো চা পান স্মোক তো আমি করি না। হচ্ছিলো এইরকম হচ্ছিলো আমার পাশে বসে অনেকেই অনেক কিছু করছে, ইভেন আমি এগুলা দেখছি। এগুলা কই পাওয়া যায় এগুলাও আমি জানি মোটামুটি, কারণ হচ্ছিলো আমার ফ্রেন্ড সার্কেল এরকম ছিল, কিন্তু আমি কখনো এইগুলাতে ইনভলভ হই নাই। আস্তে আস্তে ওদের সঙ্গ আমি ত্যাগ করছি, ঠিক আছে? সো হচ্ছিল তোমারও এরকমভাবে নিজেকে ঠিক রাখা লাগবে। তোমার আশেপাশে অনেকে তোমাকে বিভিন্ন জিনিসে এডিক্ট করার চেষ্টা করবে, তুমি নিজেকে ঠিক রাখবা। এইসব জিনিস থেকে তোমার ইচ্ছা থাকলে তুমি সব কিছু থেকে বের হইতে পারবা, ঠিক আছে? অনেকে হচ্ছিল কী করে, টেনশানে থাকলে স্মোক করে। ভাই, টেনশানে থাকলে স্মোক করলে যে লাভ হইতেছে এরকম কিছু না। অনেকে স্মোক করাটাকে স্মার্টনেস মনে করে, এইগুলো আসলে ফালতু জিনিস। এটা কোনো দিনই স্মার্ট না,
এটা কার কাছে স্মার্ট লাগতেছে তুমি বলো। তুমি ধরো স্মোক করতেছো, পাশে দিয়ে তোমার একটা মেয়ে হাইটটা যাইতেছে, ওই মেয়ে কোনোদিন তোমাকে স্মার্ট বলতেছে? ওই তো মনে মনে তোমাকে গালিগালাজ দিয়ে যাইতেছে। ধরো কয়েকটা মেয়ে যেতেছে, তুমি কি করলা, মোটরসাইকেলের স্পিড বাড়াই দিলা, আর তুমি কি নিজেকে খুব কুল মনে করলা যে আমি তো খুব কুল, মেয়েগুলো আমাকে হিরো ভাবতেছে, মেয়েগুলো মনে মনে তোমাকে বকতেছে, একটা ছাপড়ি গেল মাত্র, বুঝছো? এই জিনিসগুলো ত্যাগ করবা। এই জিনিসগুলো আসলে স্মার্টনেস না, এগুলো নিজের কাছে মনে হয়, এগুলো কখনোই স্মার্টনেস না। এগুলা তোমার ছিল এগুলা থেকে চেঞ্জ আনবা, তাই দেখবা তোমার লাইফটা আরও সুন্দর হইতেছে। ঠিক আছে? রেগুলার পড়া রেগুলার শেষ করবা, কোনোদিন পড়া জমায় রাখবা না। জমায়া যদি রাখো তাহলে একটা সময় দেখবা তোমার আর কিছু হইতেছে না। প্রতিদিন পড়া ট্রাই করবা, একটু একটু করে হলেও পড়বা। আমি মানে যখন হচ্ছিল আমি ঢাকা চলে যাবো হচ্ছিল এই শুক্রবারে, মনে হয়তো ঢাকা যাইতে পারি বৃহস্পতি শুক্রবার, আমি তখন তোমাদের জন্য রেগুলার একটা করে ভিডিও আনবো। কি থাকবে ভিডিওতে? তোমাদের বিভিন্ন বিষয়ে গাইডলাইন, ধরো তুমি প্রাইভেট কিভাবে পড়বা, ঘুম কিভাবে কন্ট্রোল করবা, মানে হল লাইফ মানে হোস্টেল লাইফে, আমি তো হোস্টেলে থাকছি, কলেজ লাইফে আমি জানি কী কী প্রবলেম ফেস করা লাগবে, এবং এইগুলো আমি কিভাবে মানে মানে এগুলো থেকে পরিত্রাণ পাইছি, আমি সবগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কী করব, তোমাদেরকে মাঝে মধ্যে আমি ক্লাস করাইতে বিভিন্ন জায়গায় ক্লাস করাবো। তোমার হচ্ছিল টিএমসি যে আমাদের বিভিন্ন রুম আছে বা বিভিন্ন জায়গায়, ওই জিনিসগুলো তোমার ওইগুলাই বৈশা তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, যাতে তোমরা স্বপ্নটা দেখতে পারো, বুঝছো? এই জিনিসগুলো দেখলে আসলে তোমার মধ্যে একটা কাজ করবে। আমি বুঝছো তোমার ময়মনসিং মেডিকেলের সামনেতে যদি যেদিন যাইতাম না, আমি ময়মনসিং মেডিকেলের সামনে কোনোদিন যাইতে চাইতাম না, খুব বেশি দরকার হলে যাইতাম। কারণ যখন আমার সামনে কেউ অ্যাপ্রন পরে যাইতো না, মেয়ে না ছেলে, তখন আমার খুব কষ্ট লাগতো, মানে কেন জানি না কেমন লাগতো যে এই আমার সামনে যাইতেছে, মানে বুকটা কেমন ধুক ধুক করতো। এই অ্যাপ্রনটা যদি আমি কোনোদিন পড়তে পারতাম, এইরকম লাগতো, স্টেটোটা যদি নিতে পারতাম, এরকম একটা কাজ করতো, বুঝছো? মানে আমি কখনোই ময়মনসিং মেডিকেলের সামনে যায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, আমি পারতে যাইতাম না, আমার খুব কষ্ট লাগতো যে এই অ্যাপ্রনটা কবে আমার হবে, মানে দেখলেই খুব হতাশা কাজ করতো নিজের মধ্যে। আমি আমার একটা ফ্রেন্ড একবার রেটিনাতে গেছিলাম একটা ফ্রি এক্সাম দিতে, ওই হচ্ছিল তোমার যাওয়ার পথে চরপাড়ার সামনে, ওই আমরা দুই বন্ধু দেখি, আমার তো চোখের পানি আইসা যায়, এরকম লাগতো যে এই অ্যাপ্রন পইরা ঘুরতেছে, কবে পড়তে পারবো, যদি পড়তে পারতাম। মেয়েদের কাছে এত বেশি লাগে না, কারণ হচ্ছিল মেয়েরা তো কলেজে অ্যাপ্রন পড়ে, ছেলেরা তো এটা কখনোই পড়ে না, বুঝছো? আমি হচ্ছিল একটা স্টেথোস্কোপ পাইছিলাম আমার এইচএসসি পরীক্ষার আগে, জনেটা আমি বাসায় আনছি, আমার সব ফ্রেন্ড ওইটা গলায় জুলায় ছবি তুলছে, আমারে বলছে যে তুই গলায় দেবে ছবি তুলি। আমি না, আমি ওইটা ওই দিনেই গলায় দিব যেই দিন আমি এটা পাওয়ার যোগ্য হব। ঠিক আছে? আমি যেদিন যোগ্য মনে করব যে আমি যোগ্য হয়েছি, ওই দিন এটাকে আমি গলায় ঝোলাবো, টাচ করব, এর আগে না। আমি যখন বাসায় নিয়ে আসছি এটা, আমার হচ্ছিল একটা ছোটো পিচ্ছি বাতিজা আছে, ও এটা মানে খুব এটা নিয়ে করছে, ছবি টবি তুলছে, আমারে বলছে যে কাকা দেও তুমি, আমি না আমি দিব না, মানে এটা আসলে আমি কোনো টাচই করি না। আমি তারপরে কি করছি, ওইটাকে একটা পলিথিনের মধ্যে, যে নির্বাচন গেল, নির্বাচনের পোস্টারের পলিগুলো তো খুব ভালো, ওই একটা পলি ছিঁড়া ওইটার মধ্যে ভালোভাবে মানে প্যাকেটিং করছি, করে আমার টেবিলের সামনে ঝুলায় রাখছি। ওইটা দেখতাম আর মানে আমি চিন্তা করতাম কবে ওইটাকে গলায় ঝুলাবো। তোমরা যারা টেনশন করতেছো, আমি বলি তোমাদের হচ্ছে যারা আমার পেইড ব্যাচে আসো, তাদের তো আমি মান্থলি পরীক্ষা নিব, মান্থলি পরীক্ষায় যারা ভালো করবা তাদেরকে এরকম আমি বিভিন্ন স্বপ্ন দেখার জিনিস দিব। টাকাটা তো এটাতে তো প্রাইজ মানি দিলাম, কিন্তু এরপরে ছিল আমি বিভিন্ন জিনিস যেগুলো দেখলে তুমি স্বপ্ন দেখতে পারবা, তুমি তোমার ফিউচার নিয়ে চিন্তা করবা যেটা হইলে এইরকম এরকম, এইসব জিনিস দিব। স্টেতো তোমরা আমার কাছ থেকে একটা পাবা যদি ভালো করো। আমার হচ্ছে মান্থলি পরীক্ষাগুলোতে আমি স্টেতো দিব, টপ 1কে আমি স্টেতো দিব একটা। ঠিক আছে? মানে প্রত্যেকটা পরীক্ষায় টপ যে হবা তাকে একটা করে স্টেতো দিব। বলতে একজনকে দুইবার দিব না, কারণ ছিল এতগুলো স্টেতো তোমার দরকার নেই। একটা স্টেতো ওইটা কী করবা, তোমার টেবিলের সামনে ঝুলায় রাখবা, ওইটা ঝুলায় রাখে ওইটা থেকে তুমি স্বপ্নটা রাখবা। আমি হচ্ছিল ওইটা ঝুলায় রাখে দেখতাম, যখনই আমার ঘুমে ধরতো ভাবতাম এই এখন ঘুমাইলে ওই স্টেতো আমার হবে না, ওই স্টেতো এখন লাগবেই। আমি পড়তাম এইভাবে। পরে যেদিন আমার রেজাল্টটা দিল, ওই দিনকা রেজাল্টটা আমি পাইলাম ঢাকা মেডিকেল, তারপর সাথে সাথে স্টেতোটাকে আমি টান দিয়ে ছিঁড়লাম, ছিঁড়ে পলিথিনটা ছিঁড়ে তারপর গলায় ঝুলাইলাম, ঝুলাইয়া তোমার হচ্ছে পরে রিল্যাক্স, হ্যাঁ ওই যে স্বপ্ন পূরণ হয়েছে, স্টেতোটাকে আমি নিতে পারছি। সো ওই দিনটা যদি তোমার জীবনে আসে, এভাবেই হার্ডওয়ার্ক করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি, তোমাদের জন্য রেগুলার এরকমভাবে ক্লাস করাইতে পারি, তোমাদের একটু হইলে উপকারে আসতে পারি। আমি আসলে খুবই নগণ্য, আমি এতটাও হিউজ কিছু না, আমি প্রতিনিয়ত শিখতেছি, তোমাদের শিখাইতেছি। সো চেষ্টা আমার জন্য দোয়া করবা, যে যে ধর্মে আছো সবাই, সবার জন্য অনেক শুভকামনা।
আজকে ক্লাস এই পর্যন্তই থাক আচ্ছা আজকে। দাদা, হ্যাঁ বলো। দাদা আর একটা কথা, হ্যাঁ বলো। মানে তোমার যখন ঢাকা মেডিকেলের মানে তুমি মানে শুনতে পারছো যে তুমি ঢাকা মেডিকেল হইছো, মানে সেটার আগ মুহূর্তে তোমার ফিলিংসটা কেমন ছিল? আচ্ছা ফিলিংস বলি, হচ্ছে আমার যখন তোমার পরীক্ষা দেওয়া শেষ হইলো, আমার পরীক্ষাটা শেষ হলো, তখন বুঝছো আমি আনন্দ মনে আমার সিট পড়ছিল, আমি কাঁদতেছি, আমার চোখের পানি আমি আটকায় রাখতে পারতেছি না, এত খারাপ পরীক্ষা দিলাম যে আমি কোচিং এত ভালো পরীক্ষা দিতাম, এই কি পরীক্ষা দিলাম, সবাই এত খুশি, সবার পরীক্ষা ভালো হয়েছে। যখন বের হইলাম তখন দাদা ভাই আমারে বলতেছে যে কত পাইবে, এমসি পায়াম মনে 70-এর মতো, সবাই তো 90-এর উপরে পাইবে বলতেছে, তোর মনে হইতো না। আমি না, আমার তো অন্তত একটা সিট তো আর কথা, চাঁদপুর হইলেও তো আমি পাই, আমি সবার শেষ চয়েস দিতাম চাঁদপুর। এবং আমার মন খুব খারাপ বুঝছো, আমার সবাই ফোন দেয় কেমন হয়েছে, আমার প্রতি সবার এক্সপেকটেশন, আমি কী করছি ফোন অফ করে দিছি দিয়া মহুয়া ট্রেনে আমি হচ্ছে মোহনগঞ্জ চলে আসছি, এসে আমার ফোন অফ। সন্ধ্যায় হচ্ছে তোমার সলিউশন আউট হইলো, অনেক সলিউশন মিলাই দেখি কোন সলিউশন অনুযায়ী আমার 85-র নিচে নাম্বার নামে না, সবসময় 85-র উপরেই থাকে। তাও আমি 5 নাম্বার বাদ দিলাম, তাহলে আশা করলাম 80 হইলে তো তোমার গত বছর ময়মনসিংহ ঢাকা মেডিকেল হয়েছে 78-এ ছিল গত বছর, সো চিন্তা করলাম যে ঢাকা মেডিকেল মোটামুটি শিওর। তারপরের দিন তোমার হচ্ছিল দেখলাম যে মোটামুটি আমার 85-এর নিচে নামে না, সবাই রেফারেন্স দিল। তারপরে ছিল বাসায়, মানে এর পরের দিন সকালে রেজাল্ট দিবে, আমি বাসায় বললাম যে পরের দিন আমি ছিল না, পরের দিন বিকালে 2টায় রেজাল্ট দিবে দুপুরে, আমি বললাম তো ময়মনসিংহ চলে যাই, বুঝছে ক্যারে কোচিংগুলা তো চান্স পাওয়ার পরে ভিডিও করবে, ওইগুলা তো লাগবে, কয় তুই কি চান্স পাইছিস তুই জানিস, আমি মোটামুটি শিওরই 80 পাইছি। পরে হচ্ছিল বাবারে কইলাম যে বাবা মনে হয় তো শিওর আমি মোটামুটি যে ঢাকা মেডিকেল আসবো, তাই আমি যাইয়া, আমার বড় ভাই কইছে না তুই যাইতে না, তুই এনে থাকবে। বাবারে অনেক কষ্টে ম্যানেজ করলাম যে বাবা হচ্ছে রমইনে গেলে কোচিংগুলো সেলিব্রেশন করবে, মজা হবে, যাই। আচ্ছা যা। পরে হচ্ছে পরের দিন গেলাম, ওই দিন তোমার হচ্ছিল 2টায় রেজাল্ট দেওয়ার কথা, একটার সময় আমার একজন লোকের সাথে দেখা, ওনার সাথে কথা বলতেছি এই সেই, তখন আমার হঠাৎ করে মনে হইলো আমার এক ফুফাত্তো ভাই, ওই ভাই হচ্ছিল খুব ভালো স্টুডেন্ট ছিল বুঝছো, সৈয়দ নজরুলের ফার্স্ট বয় ছিল, ওই ভাই হচ্ছে তোমার মানে সলিউশন অনুযায়ী ওই ভাই পাইছিল 74, 2008 সালের কথা বলতেছি, 74 পাইছিল। ওর বন্ধু, ভাইয়ের বন্ধু ছিল 73 সামথিং, আর ভাই 14 সামথিং, ধরো 74.12 ধরলাম, ওই ভাই হচ্ছে ধরো 1-2 ধরলাম, কথার কথা। যখন রেজাল্ট দিল ওই বাই 73.12 পাইল, কিন্তু আমার বাই এই 74-47 হয়ে গেল, 12 পাইল। মানে ওই বাই পরে ডিপ্রেশনে ছিল, পরবর্তীতে ভালো করছে, আমেরিকাতে গেছে পিএইচডি করছে, কিন্তু ওই সময় বাই ডিপ্রেশনে চলে গেছিলো। তখন শুধু আমার এটা মনে হইতেছে আমার সাথে কি এমন কিছু ঘটবে, আমি কি রুলটা ভুল লিখলাম। আমার হচ্ছে 2টার সময় ফার্স্ট সরবা হয়েছে, ওইটা দেখাইলো, পরে আমার সবাই ফোন দেওয়া শুরু করলো যে এই তোর কী হয়েছে, আমার তো এমনি মাথা নষ্ট যে রেজাল্ট পাইতেছি না, আমার ফুল বডি কাঁপতেছে যে আমি তো রুল ভুল লিখছি। আমার সাথে আমার সৈয়দ নজরুল একজন বন্ধু, আমার মোহনগঞ্জের 2টা বন্ধু আমার রুমে, আমরা বসে থেকে একসাথে ডায়াল করতেছি, হয় না। হঠাৎ করে দেখলাম লিঙ্কে ঢুকলো, পরে আমার রুল দিলাম, দিয়া দেখি যে ময়মনসিংহ মেডিকেল আসছে। পরে তো আমি সাথে সাথে চেয়ারে বসে গেলাম, ঢাকা মেডিকেল আশা করছিলাম, ময়মনসিংহ আসলো। পরে তাকায় দেখি ওই না আমার নাম নাই, আরেকটা নাম লেখা। আমার তো মাথা নষ্ট যে তাইলে কি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো যে আমার বায়েরটা যেমন হয়েছিল। পরে আমি বলছি এই দেখ আমার রুল দেই, আরেক নাম আসে, পরে আমার বন্ধু দিল আরেক নাম আসে, সবাই দিল আরেক নাম আসে। পরে যত আমরা সবাই মাথাতে হাত দিয়ে বয়ে আসি যে কি হইলো, শেষ, সব শেষ। আমি দিই মানে আমার শরীর এভাবে কাঁপতেছে। পরে হঠাৎ করে উপরে তাকায় দিই যে আমরা গত বছরের লিঙ্কে ঢুকছি, এই বছরের রেজাল্ট এখনও পাবলিশই হয়েছে না। আচ্ছা পরে ছিল মোটামুটি পাইছি, পরে তো আমার শরীর কাঁপতেছে, ওরা 2টা আমার ধরে রাখছে যে তোর বডি কাঁপতেছে কেন, এত না পুরো ভাইব্রেট হইতেছে, ধরে রাখছে। আমার এটা বলছে তোর ঢাকা মেডিকেল শিওর আসবো, তো ভয় পাইস না, আমি রুল বলে লিখছি। পরে তোমার হচ্ছিল দেখলাম যে দেয় না রেজাল্ট। পরে বাসায় ফোন দিলাম যে মা মনে হয় আজকে রেজাল্ট দিত না, তোমরা টেনশন করো না, কালকে দিলে আমি জানাই এমনি, আমার হচ্ছে শরীর এখন খুবই খারাপ, একটু ঘুমাইতেছি। এই সময় আমার বন্ধু ফোনের মধ্যে কথা বলতেছি, আমার বন্ধু সৈয়দ নজরুলের বন্ধুরা বললো এই দেখ নতুন একটা লিঙ্ক পাইছে ঢুকতো, এটার মধ্যে রোলটা দিলাম, দেওয়ার সাথে সাথে দিই ঢাকা মেডিকেল। এই ফোনের মধ্যে আমি এই সময় বললাম যে ঢাকা মেডিকেল আসছে 180 পজিশন, যদিও কোচিংওয়ালারা অনেক ভালো আশা করছিল, ভাবছিল যে টপ 30-এর মধ্যে থাকবো, কিন্তু তাই নাই। আচ্ছা বলছে যে 180 তোমার। তারপরে হচ্ছিল বাসায় ফোন দিলাম, বাসার পরে হচ্ছিলো যারা রিলেটিভস আছে সবাইকে ফোন দিলাম। পরে হচ্ছিল আমার পরে লুপ জাগলো, আমার এখন একটা অ্যাপ্রন লাগবে, সেটা তো গলায় ঝুলাইলাম, অ্যাপ্রন কই পাবো। পরে বের হয়ে একটা কোচিংয়ে গেলাম,
ওই কোচিং আমি পড়িও নাই, ওই কোচিং আমার ফোন দিছে, কোচিংয়ে গেছি, গেলে ভাই একটা অ্যাপ্রন দিছে, ভিডিও নিছে, পরে আরেকটা কোচিংয়ে ফোন দে, সৌরভ কই আসো ভাই, এনে ফোন দে যাই, ভিডিও করে অ্যাপ্রন দে, স্টেতো দে, পরে এক কোচিং, এবার খালি মানে আমি পড়িও নাই হচ্ছে এরকম। হঠাৎ এর পরের দিন সকালে কি হয়েছে, একজন ভাই ফোন দিছে, আমার ফোন দিয়া ঘুম ভাঙ্গাইছে 2টায়, দেন 1টার দিকে, যে আমি অমুক এই সেই বলতেছি, তুমি কই আসো ভাইয়া, আমি বলছি ভাই আমি বাসায়। কয় তুমি কি অবন্তী রেস্টুরেন্টটা চিনো? আমি জি ভাই। কয় তাড়াতাড়ি চলে আসো রেডি হয়ে। গেলাম, গিয়া দিই ভাইয়া তো সেই খানা পিনার